নূরজাহানের সঙ্গে জাহাঙ্গীরের প্রাক বিবাহ প্রেম এবং শের আফগানের হত্যা দুটি বিষয়ই ঐতিহাসিকরা এখনো স্থির নিশ্চিত হতে পারেননি, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক যা মেনে নিয়েছেন তার কথা বলতে আমাদের অসুবিধে কোথায়। মির্জা গিয়াস বেগ ছিলেন তেহরানের অধিবাসী খ্বাজা মোহাম্মদ শরীফের পুত্র। খুরাসানের শাসনকর্তা মোহাম্মদ খান টাকলুর অধীনে উজির ছিলেন শরীফ সাহেব। তিনি মারা গেলে পরবর্তী রাজা শাহ তাহমাসপের অধীনেও তিনি উজির থাকেন এবং থাকতেন ইয়াজদে। শরীফ সাহেবের দুই পুত্র আকা তাহির আর এই গিয়াস বেগ। 1577 সালে তাদের বাবা মারা গেলেন। দুই পুত্র আর একটি কন্যা নিয়ে গিয়াস বেগ দারুণ অসুবিধে, সম্ভ্রান্ত পিতার পুত্র, কিন্তু এখন ভাগ্য হয়েছে বিপরীত। অতএব চলো সোনার দেশ ভারতে, যদি ভাগ্যের পরিবর্তন ঘটে। তাই চলে এলেন পূর্ণ গর্ভবতী স্ত্রী এবং পুত্রকন্যাদের নিয়ে। পথে পথে দস্যুর ভয়, একদিন দস্যুরা তার সর্বস্ব লুণ্ঠন করে নিল। কেঁদে গিয়ে পড়লেন যুথসাদী দলপতি মাসুদ মালিকের কাছে। তার অবস্থা দেখে দয়া হলো মালিক মাসুদের, কারণ এর মধ্যে কান্দাহারের পথে যেতে যেতে গিয়াসের গর্ভবতী স্ত্রী জন্ম দিয়েছেন একটি শিশু কন্যার 1577 সালে। এই কন্যার নাম দেওয়া হলো মেহেরুন্নেসা। চোখে দেখতে পারেন না এই পরিবারের কষ্ট মালিক মাসুদ। শেষে সকলে গিয়ে পৌঁছলেন ফতেপুরে, সম্রাট আকবরের দেশে। প্রতিবারই বিত্তশালী মালিক মাসুদ আকবরের কাছে নানা উপহার নিয়ে হাজির হন। এবারের উপঢৌকন তেমন ভালো লাগলো না আকবরের। মালিক মাসুদ মানুষ চিনতেন। তিনি বুঝেছিলেন এই গিয়াস বেগ সামান্য যাত্রী নয়, এর মধ্যে নানা গুণ আছে। তাই আকবরকে বললেন, জাহাপনা, আমার উপঢৌকন যদি ভালো না লেগে থাকে তবে কসুর মাফ করবেন। এবারে একটি সজীব চিজ এনেছি, দেখবেন নাকি? এই বলে মির্জা গিয়াস বেগকে নিয়ে আকবরের কাছে হাজির হলেন। অমনি গিয়াসকে একটা ভালো মাইনের চাকরি দিলেন আকবর। নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধীরে ধীরে মির্জা সাহেব দিওয়ান পদে নিজেকে উন্নীত করলেন। ভারী মার্জিত এবং রুচিশীল মানুষ ছিলেন তিনি। লেখাপড়ার কাজ ভালো জানতেন, ছিল কবিতা পাঠের রসগ্রাহিতা। ধীরে ধীরে রাজত্বে এলেন জাহাঙ্গীর। তার আমলে তিনি উন্নীত হলেন 300 মনসবদার থেকে 1500 মনসবদারে, আর খেতাব পেলেন ইতমদুদ্দৌলা। বাদশাহী হারেমে অনায়াস প্রবেশাধিকার ছিল মাসুদ পত্নীর। হারেমে যাবার সময় মাঝে মাঝে সঙ্গে নিয়ে যেতেন কন্যাসম মিহরকে আর তার মা আসমাত বেগমকে। এর মধ্যে মেহর বড় হয়ে উঠছেন। যে বছর সম্রাট হলেন জাহাঙ্গীর, তখন তো সে পূর্ণ যুবতী। কবে যে শৈশব কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছে তিনি নিজেও বুঝি জানেন না। অসামান্য সৌন্দর্যে ফুটে উঠেছেন মেহেরুন্নেসা, অনেকটা নিশার স্বপনের মতনই। যুবরাজ থাকতেই সেলিম তাকে দেখতেন আর সেই মনোলোভা সৌন্দর্যে বিভোর হয়ে যেতেন। সেলিমও তো কম সুন্দর নন, সম্রাট পুত্র বলে কথা। দুজনের মধ্যেই কখন মদনদেবের আরতের খেলা শুরু হয়ে গেছিল কে জানে। কথাটা ক্রমে ক্রমে কানে উঠল আকবরের। এর মধ্যে আকবর যখন লাহোরে ছিলেন, সে সময় ইরাক থেকে দ্বিতীয় শাহ ইসমাইলের সঙ্গে এসেছিলেন আলী কুলি বেগ ইস্তাজলু। তিনি ছিলেন একজন অ্যাডভেঞ্চারার। পারস্য অধিপতির তিনি ছিলেন একজন সফরচি, ইংরেজিতে যাকে বলে টেবল সার্ভেন্ট। তিনি এখন আকবরের রাজকীয় ভৃত্য শ্রেণীর মধ্যে একজন হলেন। ক্রমে তার ভাগ্যোদয় হল। যুবরাজ সেলিমের সহকারী হয়ে তিনি গেলেন মেবারের রানাকে জব্দ করতে। একদা একটি সিংহ বা বাঘ মেরে জাহাঙ্গীরের কাছ থেকে এই সাহসী সুদর্শন যুবক শের আফগান উপাধি পান, যে নামে পরে তিনি খ্যাত হন। আকবরও এই ছেলেটিকে ভালোবাসতেন। তাই যখন শুনলেন যে যুবরাজ সেলিম গভীরভাবে প্রেমে পড়েছেন মেহেরুন্নেসার, সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল আলীকুলি ইস্তাজলুর কথা, আর ডেকে পাঠালেন মির্জা গিয়াসকে। দুজনের সলা পরামর্শ হলো। তারপর যুবরাজের কথা একটুও না ভেবে মেহরের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন শের আফগানের। 1594 খ্রিস্টাব্দে বিয়ে হয়ে গেল মেহরের। 24-25 বছরের যুবক জাহাঙ্গীর আশাহত হয়ে ফুঁসতে লাগলেন। আর আকবর শের আফগানকে জায়গির দিয়ে পাঠিয়ে দিলেন দূর বর্ধমানে। দুজন থেকে অনেক দূরে গেলেন। কিন্তু দূরে গিয়েই বোধহয় প্রেমে বেগ আনল। জাহাঙ্গীরের হৃদয়ে আপাত শান্ত হলেও অন্তরে জোয়ার বইতেই লাগলো। শেষে সুযোগ এলো। আকবর বাদশাহ মারা গেলেন। পরিত্যক্ত সিংহাসনে এসে বসলেন জাহাঙ্গীর বাদশাহ।
ডেকে পাঠালেন বিশ্বস্ত কুতুবউদ্দিনকে। বললেন, তাড়াতাড়ি চলে যাও বর্ধমানে, গিয়ে দেখা করো শের আফগানের সঙ্গে, আর সঙ্গোপনে দেখা করো মেহরের সঙ্গে। চুপি চুপি তাকে বলো আমার মনের গোপন ইচ্ছের কথা, তাকে চিরদিনের জন্য পাবার ইচ্ছের কথা। কুতুবউদ্দিন হলেন তার দুধ ভাই। কুতুব রওনা হয়ে গেলেন। প্রথম সুযোগেই শের আফগানকে দেখা করতে বলে পাঠালেন। কিন্তু শের তো মানুষ, তিনিও জানেন দিওয়ানা জাহাঙ্গীরের মহব্বতের কথা। মিহর তো সব ভুলে গেছে, সে তো কায়মনোবাক্যে স্বামীর প্রেম লগ্ন আছে। কেন তবে সুখের সংসারে আবার আগুন জ্বালাতে কুতুবকে পাঠিয়েছেন জাহাঙ্গীর? দেখা করবেন না ঠিক করেছেন তাই। এদিকে অস্থির হয়ে পড়েছেন কুতুবউদ্দিন, তাই তার আগমনের প্রত্যাশা না করেই একদিন চলে গেলেন শের আফগানের জায়গিরে। কুতুব তো নিজে বাংলার শাসনকর্তা, এখন ভয় বা কিসের? আর তারই অধীনস্থ জায়গিরদার হয়ে লোকটার এত বড় স্পর্ধা যে ডেকে পাঠালে আসে না। দুর্বিনীত অবাধ্য লোকটাকে সমুচিত শিক্ষা দেবার জন্যই তিনি সশন্যে চলে এলেন বর্ধমানে 1607 সালের মার্চ মাসে। শের আফগান যেন একটা দুরভিসন্ধির গন্ধ পেলেন সর্বত্র। কুতুব এসে শের আফগানকে বেশ ধমক দিলেন। বোধ করি মেহেরুন্নেসাকে পাঠিয়েও দিতে বলল জাহাঙ্গীরের হারেমে। রক্ত সলকে উঠল তুর্কিবীরের কলিজায়। কেউ কোনো কথা বলবার আগেই অস্তিনের নিচে লুকোনো ছোড়া বের করে শের আফগান আমূল বসিয়ে দিলেন কুতুবউদ্দিনের বুকে। ঢলে পড়লেন কুতুব। পীর আম্বা খান কাশ্মীরি বলে এক বীর সৈনিক ঝাঁপিয়ে পড়লেন শের আফগানের উপর আর তরবারি দিয়ে সোজা আঘাত হানলেন তার মাথায়। তুর্কিবীর এত সহজে হার মানে না, এক ঘুষিতে সরিয়ে দিলেন পীর খানকে। কিন্তু কুতুবের আরো অনুচররা এগিয়ে এলো এবং শের আফগানের অনিবার্য পতন ঘটাল। বর্ধমানের বুকে শের আফগানের কবর সেই নির্মম হত্যার সাক্ষ্য বহন করে চলেছে। মেহরকে অন্দরমহলে আনার প্রথম প্রয়াস ব্যর্থ করেছিলেন স্বয়ং পিতা। এবার দ্বিতীয় বাধা অপসারিত হলো। শের আফগান নিহত, অতএব তার বিধবা পত্নী আর কন্যাকে নিয়ে আসা হলো আগ্রায় এবং বৃদ্ধা রানীমা তার তত্ত্বাবধানে তাকে রাখা হলো। এমনি করে দিন যেতে লাগলো। জাহাঙ্গীর হয়তো এরই মধ্যে কোনোদিন পাঠিয়ে দিলেন তার পূর্ব প্রণয়নীর কাছে বিবাহের প্রস্তাব। স্বামী হন তাকে বিবাহের ব্যাপারে কোনো নারী কি সহজেই এই প্রস্তাব মেনে নিতে পারে? কিন্তু ইতিমধ্যে রাজনীতিতে নতুন সমাচার দেখা দিতে আরম্ভ করেছে। মেহেরুন্নেসার ভাই আসফ খানের কন্যা আরজুমান্ত বানু বেগমের সঙ্গে জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, ভবিষ্যৎ ভারতের সম্রাটের, বিয়ের কথা হয়েছে। এখন মিহর রাজি না হলে তো চলে না। সত্যিই জাহাঙ্গীর বাগদত্তা বধূটিকে ঘরে না এনে অন্য একটি নারীর সঙ্গে খুররমের বিয়ে দিয়ে দিলেন। তাহলে তো তার ভাইজির পাটরানি হওয়া আর হয় না। অতএব রাজি হতে হলো মিহরকে। কথায় বলে, সময় হচ্ছে সবচেয়ে বড় বৈদ্য। ধীরে ধীরে স্বামীর মৃত্যুর শোক মিহরের হৃদয় মন্দীভূত হতে আরম্ভ করল। আর একটা ক্ষমতার লোভ ক্রমশ তাকে গ্রাস করতে শুরু করেছিল। ভারতের সম্রাজ্ঞী হবার প্রবল লোভ তাকে তাড়না করছিল। সামনে অজস্র সুখ হাতছানি দিতে লাগলো। সময় যত কাটে তত ভিতরের আকাঙ্ক্ষাটা নড়াচড়া করে ওঠে। অবশেষে জাহাঙ্গীরের রাজ্যাভিষেকের ৬ষ্ঠ বর্ষে মেহেরুন্নেসার মত পরিবর্তন ঘটল। সেই উৎসবের একটি দিনে উভয়ের চোখে তৃষ্ণার বাড়ি উপচে উঠল। সম্মতি পাওয়া গেল। ১৬১১ খ্রিস্টাব্দের মে মাসে। মিহর ৩৫, জাহাঙ্গীর ৪২, হলেই বা ৩৫। মিহরের শরীরে তখন ষোড়শীর অজস্র রূপধারা। বাইরের মিহর প্রবেশ করলেন জাহাঙ্গীরের অন্দরমহলে। মানবাই আগেই চলে গেছেন। সেই পাটরানির শূন্য স্থানে অভিষিক্ত হলেন মিহর। কিন্তু মিহর, সে নামে তো শের আফগানের অবাঞ্ছিত স্মৃতি। জাহাঙ্গীর নিজে তো নূর, তার আলো এই রূপসী সুন্দরী। অতএব নতুন নামকরণ হলো এই রূপ উজ্জ্বল করা মহিষীর। নাম হলো নূরমহল, মহলের প্রদীপ। তাই বা কেন? এত ছোট নামে এই সুন্দরীকে তো ধরা যায় না। তিনি তো শুধু মহলের আলো নন, জগতের আলো। একদিন তাই নূরমহল হয়ে গেলেন নূরজাহান। জাহাঙ্গীর এই প্রেয়সীর কাছে জীবন, যৌবন, ধনমান, ইহ সংসারের যাবতীয় আকাঙ্ক্ষা সমর্পণ করে শুধু একটু শির আর আফিমের নেশা আর একটু মাংসাহারেই তৃপ্ত হয়ে রইলেন। ৪০ বছরের অনুপম সুন্দরী নূরজাহান নাম পেয়ে জগৎ বিখ্যাত হয়ে গেলেন। মোগল হারেমের নির্বাচিত কক্ষে এবার শুরু হলো জাহাঙ্গীর নূরজাহানের যৌথ জীবন। শয়নে স্বপনের নিশি জাগরণে উভয়ের প্রেম ক্রমাগত ঘনীভূত হতে থাকলো। শুধু রূপজ মুখ নয়, নূরজাহানের অজস্র গুণেই বশীভূত হয়ে গেলেন জাহাঙ্গীর।
শ্বশুর গিয়াস বেগ ইতমদুদ্দৌলা উপাধি থেকে উন্নীত হলেন ওয়াকিল-ই কুন। সব কাজে সম্রাটের প্রতিনিধিত্বের দুর্লভ সম্মান। নূরজাহানের নামেই নিনাদিত হতে থাকলো ভেরিবাদন। ফরমান জারির অধিকারও পেলেন নূরজাহান। সম্রাট নামে মাত্র কার্য পরিচালনা করতে লাগলেন। সুরাপায়ী সম্রাট, স্বাস্থ্য ভেঙে পড়েছে। নূরজাহান চিন্তিত, ভবিষ্যৎ উত্তরাধিকারের কথাও ভাবছেন তিনি। শাহজাহান ক্রমাগত প্রবল হয়ে উঠছেন। ভালো লাগে না তার এই দুর্বিনীত শপথনি পুত্রটিকে। তাই তার ক্ষমতালোপের চক্রান্তে নামলেন। জাহাঙ্গীরের দাসী পুত্র শাহরিয়ারের সঙ্গে নিজের মেয়ে লাডলির বিয়ে দিয়েছিলেন। তাই প্রবল ইচ্ছে এই অপদার্থটাকে কিভাবে সিংহাসনে বসানো। জামাই বলে কথা, একদিকে সতীনের ছেলে, প্রায় নিজের ছেলের মতোই, তার সঙ্গে বিয়ে দিয়েছেন নিজের আত্মজা, সের আফগানের ঔরস যত লাডলির। চমৎকার। কাজেই এই নাসুদনিকে লোকে এই নামেই ডাকত। ইংরেজিতে এর অর্থ গুড ফর নাথিং। যদি সিংহাসনে বসানো যায় তাহলে তারই সুবিধে। জাহাঙ্গীরের মতো জামাইটিও তো তাহলে তার করতলগত থাকে। জাহাঙ্গীরের কানে এই বিষ ঢালতে লাগলেন তিনি। ফলে শাহজাহানের বিরুদ্ধে জাহাঙ্গীর নানা ব্যবস্থা নিতে লাগলেন। বেদৌলত ভাগ্যহীন শাহজাহানকে তিনি সম্পত্তি থেকে বঞ্চিত করতে লাগলেন। তার পরিবর্তে শাহরিয়ারকে নানা সম্মানে সম্মানিত করতে লাগলেন। তাকে দিলেন ঢোলপুর, দিলেন 12,000 জাট আর 8,000 সওয়ারের অধিকার, আর কান্দাহার অভিযানের দায়িত্ব। হায় জাহাঙ্গীর, তোমার প্রিয়তম পুত্রের বিরুদ্ধে এই চক্রান্ত তুমি বুঝতে পারলে না, রূপের নেশায় বুধ হয়ে থেকে। শাহজাহান চিঠি লিখলেন বাবাকে সব কথা জানানোর জন্য। নূরজাহান অনুমতি দিলেন না। কিন্তু নূরজাহানের ভাগ্যে তখন কলির অনুপ্রবেশ শুরু হয়েছে। ভাই আসফ খাঁ নিয়েছেন শাহজাহানের পক্ষ। তবুও শাহজাহানকে বশ্যতা স্বীকার করতে হলো, নূরজাহানের কাছে ক্ষমা চাইতে হলো। খুব খুশি নূরজাহান। অন্দরমহলের পর্দাকে তিনি মানেন না, সেই অন্দরমহলের আয়ত্তেই আসতে হলো শাহজাহানকে। কিন্তু তা এত সহজে হলো কই। ভাই আসফ খাঁর সঙ্গে সেনাপতি মহব্বত খাঁর ছিল মনোমালিন্য। তাই নিয়ে মহব্বত বন্দি করলেন একদিন জাহাঙ্গীরকে। ছদ্মবেশে পালিয়ে গিয়ে নূরজাহান সম্রাটকে বন্দিমুক্ত করতে চাইলেন, পারলেন না। তাই অশেষ বুদ্ধিমত্তার সঙ্গে স্বেচ্ছা বন্দিনী হয়ে সম্রাট স্বামীর সঙ্গে থাকতে লাগলেন। এদিকে স্বামীর সঙ্গে সলা পরামর্শ করে চলেছেন নূরজাহান। সেই পরামর্শ মতো জাহাঙ্গীর প্রতিদিন নূরজাহানের নামে নানা কুৎসা রটনা করে তার মন জয় করতে লাগলেন। দারুণ বিশ্বাসে মহব্বত প্রহরী পর্যন্ত রাখলেন না। এই সুযোগে দুজনে খোঁজা হুঁশিয়ার খাঁর সাহায্যে মহব্বতকে পরাভূত করে মুক্তি লাভ করল। মুক্তি পেলেন বটে, কিন্তু স্বাস্থ্য ভেঙে গেল জাহাঙ্গীরের। খসরুকে নির্মমভাবে হত্যা করেছেন। পারভেজও নেই। ভগ্ন হৃদয়ে 1627 সালের 28 অক্টোবর 58 বছর বয়সে জাহাঙ্গীর চলে গেলেন। নূরজাহান আগেই হারেমের পর্দা উন্মোচন করেছিলেন। এই প্রথম মোগল সম্রাটের অন্দরমহলে বহির্মহলে ফারাক রইল না। ফারাক রাখতে দেননি জাহাঙ্গীর নিজেই। স্ত্রীর নামে ফরমান জারির অধিকার দিয়েছিলেন। সোনার টাকায় মুদ্রিত থাকত নূরজাহানের নাম। সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেবার অধিকারও ওই স্ত্রীরই ছিল। জাহাঙ্গীর নেই, কিন্তু তা বলে ক্ষমতার মোহ যাবে কোথায়? শাহজাহানকে সিংহাসনে বসানো দূরস্থ। ভাই আসফ খাঁ বিরোধিতা করে পরলোকগত খসরুর ছেলে বুলাকিকে, দাওয়ার বক্সকে সিংহাসনে বসানোর জন্য চক্রান্ত করতে শুরু করেছেন। কিন্তু শেষ অবধি সিংহাসনে এসে বসেছেন সেই শাহজাহান। আর কেন সুখের জন্য লালসা? স্বামীর মৃত্যুর পর আশ্চর্য সংযমে বিধবার ন্যায় শ্বেত বস্ত্রে নিজেকে সজ্জিত করে রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করলেন। জাহাঙ্গীরকে তিনি কোনো সন্তান উপহার দিতে পারেননি। আরো আশ্চর্য তার জীবনকে মানিয়ে নিয়ে চলার শক্তি। একসময় শাহজাহানের জয়লাভে যিনি বিশাল ভোজসভা আহ্বান করেছিলেন, যে শাহজাহান তাকে সম্মান করে প্রভূত দানে সম্মানিত করেছিলেন, তার কাছেই পরম নিশ্চিন্ততায় আশ্রয় নিলেন। শাহজাহানও তাকে বার্ষিক 2 লক্ষ টাকার বৃত্তির ব্যবস্থা করলেন। কিন্তু ওই পর্যন্ত। রামসর গ্রাম, টোডা পরগনা, নূরজাহানের নিজস্ব কোনো সম্পত্তি আর রইল না। শুধু রইল অজস্র স্মৃতি। তাকে আর অন্যান্য বেগমদের নিয়ে প্রকৃতিপ্রেমিক জাহাঙ্গীরের নানা স্থানে ভ্রমণের স্মৃতি। তার প্রাসাদে আহত হাজারো হাজারো ভোজসভার স্মৃতি। মনে পড়ে যায় নিজের হাতে বাঘ মেরেছিলেন বলে স্বামী খুশি হয়ে তাকে লক্ষ টাকা দামের একজোড়া হীরের ব্রেসলেট দেন। এমনি আরো শতেক স্মৃতি ভার হয়ে তাকে বেদনা দেয়। পেটের মেয়েটা পর্যন্ত চলে গেছে। তাই বিধবা আর দুঃখীদের দান দাক্ষিণ্য করে তার সময় কাটে।
একসময় কত দুঃখী, অন্তত 500 জনের মেয়ের বিয়ে দিয়েছেন, আর নিজেই তো কত দুঃখী। 70 বছরের দুঃখী উচ্চাকাঙ্ক্ষী এই মহিলার জীবনাবসান ঘটে 1645 সালের 8ই ডিসেম্বর। স্বামীর সমাধি মন্দিরের পাশে বাহুল্যবর্জিত এক সমাধি মন্দিরে তিনি সমাহিতা হলেন। সেখানে খোদিত রইল, দিনের করে দীপ দিও না, সাজায় না ফল ফুলে, পোকায় যেন পোড়ায় না পাক, গায় না গাথা বুলবুলে। নূরজাহান চলে গেছেন অন্দরমহল ছেড়ে, কিন্তু ভারতীয় নারীর অন্দরমহলে রয়ে গেছে তার পোশাক আশাক, সাজসজ্জার বিশিষ্ট রীতি। কবিতা প্রিয় এই বীর রমণীর গাথা আজও কীর্তিত হয়ে চলেছে যুগ হতে যুগান্তরে।